যেই অপরাধে আওয়ামী লীগ অপরাধী সেই অপরাধে জাতীয় পার্টি যেহেতু আপনারা এই দাবিটা তুলেছেন, তাহলে তখনই আপনার যখন এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো তখন আপনারা ওই দাবিটা আরো জোরালো করলেন না কেন? দেখেন, মানে এটার কোনো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, একই প্যাকেজে এটাও তো হতে পারতো। আমরা শুধুমাত্র তখন না, হাসিনার পতনের পরপরই আমরা বলেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল এদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে। এমনকি যখন আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছি, আমরা পল্টন মোড় অবরোধ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে, আমরা সেখানে একই কথা বলেছি, শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টি 14 দল সবাইকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমরা এমনকি ওই সময় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিই, সেটার প্রমাণ এখনো আছে। এছাড়া নির্বাচন কমিশনে আমরা আজ থেকে প্রায় 4 মাস আগে আমরা সেখানেও কিন্তু স্মারকলিপি দিয়েছি। আমি নিজে প্রায় মাসখানেক আগে প্রধান উপদেষ্টার সাথে উত্তর তখন পাননি, আসতেছি, আমি নিজে প্রায় মাসখানেক আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি, আমি নিজে গিয়েছি এবং তার সাথে, দুঃখিত প্রধান উপদেষ্টা না, প্রধান নির্বাচন কমিশনার, এবং তার সাথে কথা হয়েছে দীর্ঘ সময়। তিনি বলেছেন যে দেখেন আমাদের করার কিছু নাই, নির্বাচন কমিশন যেটি পারে, সরকার যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে আমরা তাদের নিবন্ধন স্থগিত করতে পারি, প্রতীক বাতিল করতে পারি। এই ব্যাপারে সরকারের সাথে আপনাদের আলোচনা করতে হবে। আওয়ামী লীগেরটা আমরা কেন করেছি, এর কারণ হলো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর এই কারণে আমরা সরকারকে বারবার বলছি, আমাদের গতকালকের কর্মসূচি ছিল সরকারকে জানান দেওয়া যে আমরা যে দাবি করেছিলাম সেই দাবি থেকে আমরা কিন্তু সরে যাইনি। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাব, হামলা করব, ভাঙচুর করব, এমনকি আমরা যাইওনি। স্যার যেটি বললেন যে আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি, সেখানে প্রেস ব্রিফিং করা শুরু করেছি, কথাও বলা কিন্তু শুরু হয়ে গেছে, অন্যথায় সাংবাদিকরা কই থেকে আসলো? মানে আমাদের জন্য বলা যায় সৌভাগ্য যে সাংবাদিকদেরকে আমরা ডেকেছিলাম, সাংবাদিকরা না থাকলে এই হামলা এটার কোনো বিচারই হইতো না এবং এটার কোনো প্রমাণ থাকতো না। তা আমরা প্রেস ব্রিফিংটা, তারা তো বোকা আমার মনে হয় যে সাংবাদিকদের সামনে হামলা করছে, মানে মাথায় তো সেন্স কাজ করে নাই। মানুষ যখন ভুল করে এইভাবেই ভুল করে। আজকে সেনাবাহিনীর যে ভাবমূর্তি ছিল সেটা কি এখন আছে? আমি রাশেদ খান সবসময় যেটি বলেছি যে সেনাবাহিনীর গণঅভ্যুত্থানের ভূমিকা আছে, আমি কি এই কথা বলতে আমরা আপনার এই প্রশ্নটা কি আপনার মাথায় আসছে? সেনাবাহিনীর এই বেনিফিটটা কি? সেনাবাহিনী আসতেছি দেখেন, আমি যে কথাগুলো আমার মানে মনের আনন্দে বলতাম, গর্বের সহিত বলতাম, এখন তো আসলে বলতে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। এই কারণে আমরা মনে করছি সেনাবাহিনী, আমার মনে আছে আপনি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন, এইজন্য আমাকে দাঁড়াতে বলেছে। হ্যাঁ, সে এখন আপনাকে এই অথচ আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনদিন ডিজিএফআর কাছ থেকে গণ অধিকার পরিষদ 1 টাকা খেয়েছে? আমি রাশেদ খান কোনদিন ডিজিএফআর কাছ থেকে 1 টাকা সুবিধা নিয়েছি? প্রমাণ করতে পারলে আমি বারবার বলি যে শাস্তি দেওয়া হবে সেটা আমরা মাথা পেতে নেব। আপনাকে একটা ঘটনা বলি, 2018 সালে যেটি হয়েছিল, কর্নেল এহসান এই নামের একজন, ওই সময় তিনি কর্নেল এহসান ছিলেন, ঢাকা জোনের ডিজিএফআর হেড, আমি নাম সহ বলছি, ওই সময়কার ঢাকা জোনের হেড, তিনি আমাকে, নুরুল হক নূরকে, হাসান মামুনকে, ফারুক হাসানের সাথে বসলেন। আমরা তো ওই সময় সরকার পতনের আন্দোলন করি নাই, আমরা কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন করেছি। তো বললেন যে শেখ হাসিনা আপনাদের সাথে আমাকে বসতে বলেছে হোটেল রেডিসনে, এখনো সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, সেখানে আমাদের সাথে বসলো, যদিও আমরা বসতে চাইনি। তারপর তিনি বললেন যে একটা সমাধানে আসা দরকার। তো তখন আমাদেরকে বলা হলো আন্দোলন করে কি করবেন আপনারা, চাকরি বাকরি গাড়ি বাড়ি যা দরকার বলেন সব দিয়ে দেওয়া হবে। আমরা তখন বললাম ভাই এগুলো লাগবে না, এগুলো লাগবে না, আমরা এদেশের শিক্ষার্থীদের কাছে আমরা কমিটেড, আন্দোলন সফল করতে হবে। এই কোটার কারণে তো সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি যারা ছাত্রলীগের রাজনীতি করে ওরাও তো দেখলাম কোটা আন্দোলনে আছে। আমি এই সময় এইভাবে আমাদের সাথে কথা হয়, এরপরে আমাদের নামে শুরু হয় মামলা, আমাকে গ্রেপ্তার করলো। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাদের অজানা না, সব আপনাদের চোখের সামনে হয়েছে। তো যাই হোক, আমরা এইভাবে স্যাক্রিফাইস করেছি, আমরা সবসময় আপোষহীন ছিলাম, এখনো আমরা আপোষহীন। আমি সবসময় বলি দেখেন, আমার কোনো আর্থিক দুর্নীতি আপনি দেখাতে পারবেন না। সেনাবাহিনী এই ঘটনায় নিজেদের জড়িয়ে তাদের ইমেজ কেন নষ্ট করবে? আপনি বলেছিলেন যে উত্তর দেবেন, একটু যদি উত্তরটা দেন। দেখেন, আমরা কিন্তু সেনাবাহিনীর সবাইকে দোষারোপ করছি না। গতকাল আমাদের উপর যারা হামলা করেছে নিশ্চয়ই তাদের কেউ না কেউ অর্ডার দিয়েছে, এমনি এমনিতে হয় না। যদি সেনাপ্রধান অর্ডার দিয়ে থাকে তাহলে
তিনি দোষী, যদি তিনি না দিয়ে থাকেন তিনি নির্দোষ, তার পরের যারা আছেন তাদের কেউ যদি দিয়ে থাকেন, মানে সেনাবাহিনীতে কমান্ড থাকে, অর্থাৎ উপরের বস যেটি বলে সেটা কিন্তু শোনে, তার উপরে বস থাকে। তো আমার মনে হয় যে ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা, তাদেরকে চিহ্নিত করা সেনা প্রধানের দায়িত্ব, অন্যথায় তিনি এর দায় এড়াতে পারেন না। দেখেন একটা সময় কিন্তু সেনাবাহিনীকে নিয়ে কোনো সমালোচনা হতো না, কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি চাইলেই ডিজিএফআই আজকে আয়নাঘর বানাতে পারবেন না, জনগণ গিয়ে কিন্তু আয়নাঘর তছনছ করে দিবে। সেনাবাহিনীর বন্দুকের নলের সামনে কিন্তু জনগণ দাঁড়িয়ে যেতে আর ভয় পায় না, মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অভ্যস্ত হয়ে গেছে। কালকে সেনাবাহিনী আমাদেরকে পিটিয়েছে, আজকে সংখ্যায় আরো 10 গুণ মানুষ রাস্তায় নেমেছে, 10 গুণ বেশি, কারণ ওই ভয়টা মানুষের মধ্যে নাই। মানুষ এখন সাহসী, হ্যাঁ আমাকে তো মরতে হবেই। সুতরাং সেনাবাহিনী যদি মনে করে যে আমরা সেই আগের মতন থাকবো, আমাদেরকেও সমালোচনা করতে পারবে না, ডিজিএফআই যদি মনে করে, আওয়ামী লীগের সময় দেখেন ওই 24 নির্বাচনে ডিজিএফআই একজন, তার নাম কর্নেল সরোয়ার, সে পলিটিক্যাল দায়িত্বে ছিল। আমাকে নুরুল হক নূরকে, মেজর ইব্রাহিমকে আমাদেরকে বললে এমপি বানাবে। তো মেজর ইব্রাহিম আমাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরা তো জানতাম না যে সে ফেসিবাদের দালাল হয়ে যাবে। তার বাসায় প্রায় ডাকতো, দাওয়াত করতো, খাওয়াতো, ঘন্টার পর ঘন্টা গল্প হতো। তো একদিন গেলাম, দেখলাম যে সেই কর্নেল সরোয়ার, সেখানে আমাদেরকে নির্বাচনের অফার দেওয়া হলো যে আমরা স্বতন্ত্র নির্বাচন করব, আমাদেরকে এমপি বানানো হবে। আমি সাথে সাথে রিয়াক্ট করলাম যে আপনি কি চান আমরা জাতির কাছে বেঈমান হই? আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, শিক্ষার্থীরা আমাদেরকে বিশ্বাস করে, ভালোবাসে, তো আমরা ডিনাই করলাম। এরপরে যেটি হলো যে ওই সময় আমাকে 2 বার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, রাখে আল্লাহ মারেকে, আমি 2 বারই রক্ষা পেয়েছি। এরপরে যেটি হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে নুরুল হক নূরকে গ্রেপ্তার করার পরে। কারণ আমাদের দলে তো আপনার মানে যখনই নুরুল হক নূরের উপর আক্রমণ হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ঠিক সাথে সাথে আমাদের কয়েকজন, আমি সহ, তাদের উপরেও একইভাবে আক্রমণ, গ্রেপ্তার করার চেষ্টা করেছে। তো এই 2 বারই আসলে আমি রক্ষা পেয়েছি। একদিন কি হয়েছে যে মানে ওই সময় তো নুরুল হক নূরকে অ্যারেস্ট করার পরে আমরা যারা ছিলাম অনেকে তো আসলে সেফ হোমে ছিলাম, মানে নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া, সমন্বয় করা, সেই কাজগুলো আমাদেরকে করতে হয়েছে। জেলে চলে গেলে সবাই তো আর এই আন্দোলন সফল হতো না। একদিন কি হয়েছে, আমি ভাবছি আমার পরিবারের সাথে একটু দেখা করে আসি, এবং ওই সময় আমি জাস্ট বাসায় যাওয়ার আগে আমি ভাবলাম যে একটু মানে চুলদারি বড় হয়ে গেছে, একটু সেলুনে বসলাম। তো এটা আল্লাহর একটা রহমত ছিল, এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বাসার সামনে গিয়ে মানে আমার ফোন কিন্তু বন্ধ, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলিকে আমাকে ফোন করে জানাবে যে বাসার সামনে এরকম ডিজিএফআই বা ডিবি, জানাতে পারে নাই, আমার ফোন বন্ধ। আমি জাস্ট বাসায় এই গলি দিয়ে ঢুকেছি, আর এই পাশটা একটা গলি ছিল, ওই গলি দিয়ে বের হয়ে গেছে। জাস্ট 1 মিনিটের ব্যাপার, আমি কিন্তু রক্ষা পেয়েছি। অর্থাৎ আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না, মানুষের মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়েছে। এই বিশ্বাসের জায়গা থেকে মানুষ কিন্তু ডিজিএফআই আয়নাঘর ভেঙে তছনছ করে দিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে গিয়েছে। সুতরাং এখন আর ওই গুম খুন ক্রসফায়ার এগুলো চলবে না। তো আমি সর্বশেষ বলবো, দেখেন অবশ্যই ডিজিএফআই, এনএসআই, এসবি সংস্কার করতে হবে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্রলীগের পরিবারের, আওয়ামী পরিবারের না হলে তাকে এনএসআইতে, ডিজিএফআইতে চাকরি দেওয়া হয়নি। এবং একই সাথে এই সেনাবাহিনীকে হাসিনা 18 সালের নির্বাচনে কলুষিত করে নাই। সুতরাং সেনাবাহিনীর সংস্কার দরকার। আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন, এটা সেনাবাহিনীর জন্য ভালো। এর মাধ্যমে সেনাবাহিনীর যতটুকু দোষ হয়েছে সেটা থেকে সেনাবাহিনী রক্ষা পাবে। অন্যথায় হাসিনা যে ধরনের সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বলা যায় অভিশাপ, তাদেরকে এক ধরনের কলুষিত করেছিল, সেটা কিন্তু আজীবন থেকে তারা রক্ষা পাবে না। সর্বশেষ বলবো, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে গতকালকের ঘটনায়। সেনাবাহিনী যদি সরকারের ভাবমূর্তি আসবো, আমি সেখানে আসতেছি, দেখেন ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং সেনাবাহিনীর দায়িত্ব ওদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার মাধ্যমে ভাবমূর্তি উদ্ধার করে। হ্যাঁ, সরকার আসলে দুর্বল সরকার। আমরা যারা রাজনীতি করি, সরকারের অনেকের সাথে আমাদের কথা হয়, আলোচনা হয়, সরকার আসলে চাইলে অনেক কিছু করতে পারে না। আমি এতটুকু সরকারের সাথে কথা বলে, আপনি উপদেশের, স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ আপনারা কেন চাইলেন? কারণ এই যে দুর্বল, পারতেছে না, এই কারণে বলছি। ভাই আপনি পারতেছেন না তো থাকবেন কেন, ছেড়ে দেন। আমি আসি একটু, দেখেন আমি সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আমি নিজে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন মহলের সাথে আমি নিজে কথা বলেছি। আমাকে স্পষ্টভাবে বলেছে যে গতকালকের ঘটনায় সরকারের ঊর্ধ্বতন মহলের কোনো নির্দেশ ছিল না সেনাবাহিনীকে মাঠে নামানোর, কিন্তু সেনাবাহিনী মাঠে নেমেছে। কার নির্দেশে?
কার নির্দেশে নেমেছে সেটাই তো তদন্ত করে বের করতে হবে। এমনকি পুলিশের ঊর্ধ্বতন মহল, আমি নাম বলতেছি না, তারা বলেছে যে আমরা যদি এখন এই বিষয়টা বলি তাহলে তো সেনাবাহিনীর মুখোমুখি পুলিশ দাঁড়িয়ে যাবে। আমরা সরকারকে জানিয়েছি যে আমরা সেনাবাহিনীকে ডাকি নাই। আজকে দেখেন, আজকে তো পুলিশ রাস্তায় ছিল, কোন পুলিশের গায়ে আমাদের ছাত্ররা বলেন, আমাদের আন্দোলনকারীরা, আমাদের দল কে আঘাত করেছে? করে নাই, কারণ আমি নির্দেশনা দিয়েছি, আমি স্পষ্ট করেছিলাম যে নুরুল হক নূরের উপর কোনো পুলিশ হামলা চালায়নি, হামলা চালিয়েছে সেনাবাহিনী। আজকে এই কথা কেন বলছি? কারণ আপনাকে আমি কতবার রক্ষা করব? আপনি হামলা করেছেন, আমি বলবো আমার সেনাবাহিনী দেশপ্রেমিক।